আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আর আজকে আমি অনেক কিছু নিয়েই রান্না নিয়ে কিছু কাজ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর সেই প্রথমেই আমি শুরু করে দিলাম চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি কিভাবে করতে হয়, আর এত বড় বড় গলদা চিংড়ি দিয়ে ঢেঁড়স ভাজি করলে কেমন লাগে, সব কিছু নিয়েই আজকে আমার ভিডিও। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। একটু 4 থেকে 5 মিনিটের ভিডিও স্কিপ না করে আপনারা ফুল ওয়াচ করে দেবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর ভালো লাগে যদি তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আজকে আমি চিংড়ি মাছ দো পেঁয়াজা তো সব বাচ্চারাই পছন্দ করে, কিন্তু আমার বড় মেয়ে ঢেঁড়সটা খুবই পছন্দ করে। সেজন্য ঢেঁড়সের সাথে ভাবলাম চিংড়ি মাছটা আস্তে আস্তে করে আমি ভাজিটা করে নিব। চিংড়ি মাছগুলি বেশ বড় বড় সাইজের ছিল, তবুও ভেবেছি যে ঢেঁড়স দিয়ে রান্না করলে হয়তো অনেক মজা করে খাবে। সেই চিন্তা করে কিন্তু আমি আজকে ঢেঁড়স ভাজি করলাম। প্রায় হাফ কেজি ঢেঁড়স ভাজি আমি এই গলদা চিংড়িগুলি দিয়ে আমি ভাজিটা করে নিলাম। প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, দেওয়ার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছগুলি একটু কষিয়ে নিলাম। কষিয়ে তারপর আমি ঢেঁড়সগুলি দিয়ে দিলাম। ঢেঁড়সের মধ্যে কিন্তু পানি দিতে হয় না। আর ঢেঁড়স ভাজি করলে যেই একটা লাছা লাছা ভাব চলে আসে, সেই ভাবটার জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়। আর এটাই আমি করে থাকি সব সময় ঢেঁড়স ভাজির মধ্যে। আর বেশি নাড়াচাড়া করতে হয় না, বেশি নাড়াচাড়া করলে ঢেঁড়স থেকে আরও লাসা লাসা ভাবটা বেশি করে চলে আসে, তখন এটা আর ঠিক হতে চায় না। সেজন্য একদম একটু নাড়াচাড়া সব মশলা মিলিয়ে নেওয়ার পর আমি নাড়াচাড়া একদম বন্ধ করে দিই। আর যতক্ষণ পর্যন্ত এই লাসা লাসা ভাবটা না আসে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়াই করি না। আর সেই জন্য এখন কিন্তু দেখুন একদম লাসা ভাবটা নিয়েই শুধু তেলের মধ্যেই ভাজা ভাজা হয়ে যাচ্ছে। সেটাই আমি রান্নাটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। অনেকেই অনেকভাবে এই ঢেঁড়স ভাজি এবং ঝোলের তরকারি খেয়ে থাকেন। আমিও চিকেন দিয়ে কিন্তু রান্না করি ঢেঁড়স, তবে চিকেনটা কষিয়ে আসার পর আমি ঢেঁড়স ছেড়ে দিই যাতে নাড়াচাড়া করতে না হয়, সুন্দরভাবে মাখা মাখা হয়ে যায়, তখন নামিয়ে নিই। আর ঢেঁড়স ভাজিটা দেখুন এখন কত সুন্দর করে আমি ভাজিটা করে নিয়েছি। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তেমনই মজার সাথে আমরা খেয়েছি, এবং আমাদের পরিবারের সবাই খুব এই ঢেঁড়স ভাজিটা মজা মজা করে খেয়েছি খাওয়ার সময়। আর এরপর দিন সকালবেলা আমি এই আলু পুরিটা বানিয়েছি। এই আলুর পরোটাটা কিন্তু পুরি না, আলুর পরোটাটা বানানোর জন্য প্রথমেই আমি আলু সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর আলুটা ভেজে নিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে আলুটা সম্পূর্ণ খুব সুন্দর করে ভেজে তারপরে আমি আলুর পরোটাটা বানাবো। এই আলুটা সিদ্ধ করে একদম যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। প্রথমে আলুটা আমি লবণ দিয়ে আর পেঁয়াজ ভাজা ভাজা করে তারপরে ভেজে নিয়েছি অনেকক্ষণ, তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে নামানোর সময় লাল মরিচের গুঁড়া দিয়ে তারপরে বানিয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। নেওয়ার পর গরম গরম থাকা অবস্থায় যদি আলুর পরোটা বানানো হয় তাহলে আলু কিন্তু ভিতর থেকে এক ফোঁটাও বের হবে না, আপনারা যদি এইভাবে বানানোর চেষ্টা করেন। আর এই ময়দাটাও আমি ময়দার পরোটা বানিয়েছি। ময়দাটাও আমি আলু ভাজার আগেই আমি ময়দাটা গুলিয়ে সুন্দর করে গোল গোল ডোয়ের মতো করে আমি আগে বানিয়ে রেখেছিলাম। এখন যখন আলুরটা যখন ভাজা ভাজা হয়ে নামিয়ে নিলাম তখন কিন্তু গরম গরম থাকা অবস্থায় আলুগুলি ভিতরে ঢুকালে ভিতর থেকে এক
একটুও বের হবে না। আপনার যতটুকু ইচ্ছা আপনি আলু বেশি করে দিয়েও আলু পরোটা বানাতে পারবেন। আলুর পরোটাতে বেশি করে আলু না দিলে কখনোই আলুর পরোটা মজা হয় না। সেজন্য অল্প একটু ডোতে অনেকগুলি আলু দিতে হয়। আলুর ভিতরে দিতে গেলে সুন্দর করে ভাজা ভাজা হইলে আলুর পরোটা খেতে অনেক সুস্বাদু হয়। এই যে আপনি দেখুন আমার পরোটাটা এক ফোঁটাও ভিতর থেকে বের হচ্ছে না, সুন্দর করে গোল করে নিচ্ছে। আর নেওয়ার পর যখন আমি ভাজা ভাজা করব তখন পুড়ে না যায় সেই খেয়াল রাখতেই হবে। পুড়ে গেলে কিন্তু আলুর পরোটার কোনো মজাই পাওয়া যায় না। আর এইভাবে আমি প্রত্যেকটা আলুর পরোটা বানিয়ে নিয়েছি এবং পরদিন সকালবেলা আমরা নাস্তাটা খুব সুন্দরভাবে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আলুর পরোটা, সেটা আমি আর আমার হাজব্যান্ড বসে খেয়ে নিয়েছি ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথায় খেয়ে নেওয়ার পর আমি গতকাল রাতে যে ঢেঁড়স ভাজি করেছিলাম, শিং মাছ আলু দিয়ে রান্না করেছিলাম, সেই ভিডিওটাও খাওয়ার টেবিলে যখন দিয়েছি তখন একটু ভিডিও করে নিয়েছিলাম। সেটা আপনাদের সামনে তুলে ধরলাম যে আমি ঢেঁড়স ভাজির সাথে শিং মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছিলাম। শিং মাছগুলো অনেক বড় বড় ছিল, সেটাই আমি রান্না করেছি। আর এই রান্নার পর আমি ডাল দিয়ে ঢেঁড়স ভাজি দিয়ে শিং মাছ দিয়ে কিন্তু গতকাল রাতে আমরা খেয়েছি। আর সেটা আমি এই কিছু ভিডিওতে তুলে নিয়েছিলাম, সেটাই তুলে ধরলাম।